দর্শক আমন্ত্রণ যমুনা টেলিভিশন নিয়মিত আয়োজন 24 ঘন্টায় প্রেজেন্টেড বাই আকিব শামসিন। আপনাদের সঙ্গে আছে মাকসুদ বিশা। আপনারা জানেন দিনভর নানা ঘটনা, সবচেয়ে আলোচিত ঘটনা সম্ভবত প্রায় এক যুগ পরে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী এবং যিনি দেশটির উপপ্রধানমন্ত্রীও বটে, তিনি ঢাকা সফর করছেন। কালকে তার সফরের আনুষ্ঠানিকতা আজকে শেষ, কালকে তিনি ইসলামাবাদ যাবেন। কিন্তু এই সফরটি একদিকে যেরকম কূটনৈতিক বার্তা বহন করছে, সেই সাথে রাজনীতিবিদ, বিশেষ করে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, জামাতের আমির ডক্টর শফিক সহ বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে তিনি সশরীরে সাক্ষাৎ করেছেন, কথাবার্তা বলেছেন। একটি চুক্তি এবং 4টি সমঝোতা স্মারক সই হয়েছে। কিন্তু তার বাইরে যেটি হয়েছে 71 প্রশ্ন নিয়ে, যে 71 নিয়ে, 71-এর গণহত্যা এবং সেটি সাধারণ ক্ষমা এবং সেই সময়ে সম্পত্তির হিসাব নিকাশ নিয়ে বাংলাদেশের যে অবস্থান, বাংলাদেশ সরকারের যে অবস্থান, সেটিকে মীমাংসিত, অন্তত দুবার মীমাংসিত বলে দাবি করে গেছেন তিনি। এর বিপরীতে নির্বাচন কমিশনে শুনানির সময় বিএনপি নেত্রী রুমিন ফারহানা এবং তার আসনের যিনি এনসিপি নেতা, তাদের হাতাহাতির ঘটনা ঘটেছে। আবার কেউ কেউ বলছেন এটি ত্রিপক্ষীয় অন্য একটা সংঘর্ষ হয়েছে। এসব নিয়ে আলোচনা করবো আমরা। আলোচনার জন্য আমার সঙ্গে স্টুডিওতে আছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য জনাব শেখ রবিউল আলম। রবিউল ভাই, স্বাগত আপনাকে, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আছেন সিনিয়র সাংবাদিক এবং প্রথম আলোর যুগ্ম সম্পাদক জনাব সোহরাব হাসান। সোহরাব ভাই, আপনাকেও স্বাগত, আমাদের শুভেচ্ছা নেবেন। এবং আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক এহতেশাম হক। এহতেশাম হক, আপনাকেও স্বাগত। আমরা একটু এহতেশাম আপনাকে দিয়ে আলোচনাটা শুরু করতে চাই। আমি বিএনপির খুবই পরিচিত মুখ ব্যারিস্টার রুমিন ফারহানা, যিনি বিএনপির আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদকও বটে, ব্রাহ্মণবাড়িয়া থেকে নির্বাচন করতে চান। সেখানকার আসন সীমানা নিয়ে একটি গণশুনানি চলছে। প্রধান নির্বাচন কমিশনের উপস্থিতিতে নির্বাচন কমিশনে তিনি একজন নারী, তাকে প্রায় ধাক্কা দেওয়ার মতো ঘটনা ঘটেছে, তার অভিযোগ গণমাধ্যমের সামনে, আমি কোট করছি। এবং যখন এই ঘটনাটি ঘটেছে তখন তিনি বলছেন ধাক্কার বদলে ধাক্কা, ফলে তারও নেতাকর্মী সমর্থক রয়েছে। এবং এটাকে আপনি কি বলবেন, মানে এই ধাক্কি থেকে আমরা কেন বের হতে পারছি না? এবং অভিযোগটি খানিকটা আপনাদের দিকে। আসলে এটা অত্যন্ত দুঃখজনক ঘটনা। যেহেতু একটা নির্বাচন কমিশনের একটা গণশুনানি চলছে, সেখানে দুপক্ষ থাকতেই পারে, তাদের যে যুক্তিগুলো আছে সেগুলো ওনারা তুলে ধরবেন, পরে যে সিদ্ধান্তে উপনীত হতে পারে নির্বাচন কমিশনার কোন সেই সিদ্ধান্তে উপনীত হবেন। আবার একটা জিনিস, এখন এই যে ডিজিটাল মিডিয়ার যুগে আপনাকে বা আমাকে যখন আমাদের সামনে অকাঠ্য প্রমাণ আছে, ভিডিও আছে, সেখানে আসলে আমাদের মিডল গ্রাউন্ড নিতে হবে না। আপনারা যদি একটু ভিডিওটা অ্যানালাইজ করেন, আপনারা দেখবেন রুমিন ফারহানাকে কেউ ধাক্কা দেয়নি, বরঞ্চ উনি যখন আগে যান, আপনি যদি 3 মিনিট একটা ভিডিও ক্লিপ আছে, ঠিক 3 সেকেন্ডে আপনি খেয়াল করবেন উনি আঙুল দিয়ে নির্দেশ দিচ্ছেন, এবং আঙুল দিয়ে নির্দেশ দেওয়ার পর আপনি দেখবেন সাদা শার্ট পরিহিত ওনারই সাথে চলে যেতেও বলা হতে পারে, না উনি নির্দেশ করছেন যে দিকে, জটলার দিকে, যেখানে আমাদের যে যুগ্ম মুখ্য সমন্বয়ক আলাউদ্দিন, যাকে ব্লক করা হচ্ছিল, যাতে সে ঢুকে কথা বলতে না পারে, আলাউদ্দিনের উপর পরে ওই লোকটা, যে সাদা শার্ট পরিহিত লোক, সে গিয়ে আক্রমণ করেছে। এবং ওনার সাথে যে লোকগুলো ছিল তারাই কিন্তু আলাউদ্দিনকে আক্রমণ করেছে। এবং আলাউদ্দিন আমাদের যুগ্ম মুখ্য সমন্বয়ক, উনি কিন্তু ওই প্রেস কনফারেন্সে এটা বলেছেন ওনার সাথে কি আচরণ করা হয়েছে। এর থেকেও আরও দুঃখজনক হলো যে আপনারা যদি পুরো ভিডিওতে দেখেন যে কোথাও কি রুমিন ফারহানাকে কেউ ধাক্কা মারার চেষ্টা করেছে কিনা, মোটেও না। বের হওয়ার পর উনি যেটা করলেন সেটা আরও দুঃখজনক। সেটা হলো উনি উঠে বললেন যে উনি গুন্ডা বাহিনী নিয়ে আসতে পারেন, ওনার এই সক্ষমতা আছে। এটা কি বলেছেন, আমি ভদ্রলোক নিয়ে এসেছি, অন্যরা গুন্ডা বাহিনী নিয়ে এসেছে, চাইলে পারেন তিনি। তার মানে কি বুঝেছেন? তার মানে উনার আছে। এটাকে তো আপনার অন্য ধরনের কোনো ধরনের মানে বঙ্গানুবাদ করার কোনো উপায় নেই। যে ইন্টারপ্রিটেশনটা আপনি পেতে পারেন যে একজন ওনার মতো একজন আইনজীবী, শিক্ষিত এবং অভিজ্ঞ রাজনীতিবিদের কাছ থেকে আপনি এই ধরনের হুঙ্কার তো আপনি আশা করতে পারেন না। উনি তো বলছেন যে আমরা, তার মানে কি ওনার এই প্র্যাকটিসটা অলরেডি আছে। এবং আজকে নির্বাচন কমিশনের যে ঘটনাটা ঘটলো, এটা একটা ট্রেলার যে আলটিমেটলি কোন অবস্থায় আছে
আমাদের নির্বাচন কমিশন বা আমরা সার্বিকভাবে রাজনীতির যে পরিস্থিতিটা কীরকম আছে, যদি ঢাকাতে নির্বাচন কমিশনারদের সামনে এই ধরনের ঘটনা ঘটতে পারে, যেখানে এনসিপির একজন নেতা তার বক্তব্য তুলে ধরতে পারেন না, তার উপর হামলা হয়, তখন পুরো দেশ জুড়ে কী হবে বা কী ধরনের কনফিডেন্স আমরা পেতে পারি যদি ইলেকশনই হয় বা যদি আগায় যায়। এখন আরেকটা জিনিস এখানে, আরেকটা ওই এই প্রেস কনফারেন্সের সময় আরেকটা জিনিস বলেছেন রুমিন ফারহানা, যে উনি চেনেন না, উনি এবং বলার চেষ্টা করেছেন যে এটা বিএনপির লোক ছিল। এখন উনি পরে কিন্তু এটা ক্লিয়ার হয়েছে যে এটা আমাদের এনসিপির নেতা ছিলেন, কিন্তু উনি ব্লেম করার চেষ্টা করছেন যে বিএনপি, মানে স্পষ্ট এটা আপনাদের সামনে আছে যে বিএনপির লোকেরা যে 15 বছর ধরে উনি বিএনপির পক্ষাঘাত বলেছেন, এখন ওনার সাথে যদি বিএনপি এই আচরণ করে, এখন আমরা এনসিপি কোথায় যাব? এবং ওনার যে একটু আগে ইমতিয়াজ মির্জা নামে একজন একটা স্ট্যাটাস দিয়েছে, সেইখানে আপনাদের দলের একজন কেন্দ্রীয় নেতা, আপনিও তাকে চিনেন, হুমায়রা নূর, তিনি একটা কমেন্ট করছেন রুমিন ফারহানাকে ছবি দিয়ে, ওনাকে কে ধাক্কা দেবে, উনি নিজেই পুরুষ মানুষ, হাতানোর চান্স ছাড়েন না। ফলে নারীর প্রতি এ ধরনের বিদ্বেষমূলক আপত্তিকর কথা আরেকজন নারী নেত্রী বলছেন, এবং ধরেন নারী নিয়ে এনসিপির অবস্থান নিয়ে অনেকেই এরই মধ্যে প্রশ্ন তোলার সুযোগ পেয়েছেন আমার মনে হয়। না দেখেন, সিচুয়েশনটা আসলে খুবই টেন্সড। হুমায়রা নূর বলেন, এটা দুঃখজনক এই ধরনের ভাষা ব্যবহার করলে, কিন্তু আপনাকে স্পিরিটটা দেখতে হবে। এই আলাউদ্দিনকে বলা হয়েছে যে আলাউদ্দিনকে নাকি রুমিন ফারহানা চেনেন না। এই রুমিন ফারহানা ওই ফ্যাসিস্ট আমলের, হাসিনার আমলে উনি ইলেকশনে পার্টিসিপেট করে উনি এমপি হয়েছেন। উনি হাসিনার কাছ থেকে ফ্ল্যাট চাওয়ার আবেদন করেছেন। যে সময় এই আলাউদ্দিনরা আলটিমেটলি শেখ হাসিনার বিরুদ্ধে দাঁড়ায়ছিল, তারা রক্ত দিয়েছে, এই আলাউদ্দিনের বাড়িতে হামলা করা হয়েছে। আপনি আলাউদ্দিনের পিঠে, মানে রুমিন যখন নির্বাচন করছে তখন আলাউদ্দিনের বয়স কত? রুমিন যখন 18 সালে যখন নির্বাচন করেন, আলাউদ্দিনের বয়স, সি স্টিল অ্যাডাল্ট, সে ইউনিভার্সিটি ছিল। আচ্ছা, এখন তো বয়সটা তো ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে আপনি প্রিন্সিপাল দেখবেন। ওই সময় আলাউদ্দিন কি করছিল? আলাউদ্দিন কি কম্প্রোমাইজ করছিল? আলাউদ্দিন কি সরকার থেকে কোনো সুবিধা ভোগ করতে চাইছিল? তো যে রুমিন ফারহানা আলটিমেটলি তো ডিমিন করলেন না এখানে আলাউদ্দিনকে, ওনার তো এই অধিকার রাখেন না, উনি না চিনতে পারেন। আচ্ছা, সেই জন্য হুমায়রা নূরের এটা করা জায়েজ না? আমি হুমায়রা নূরের ওইটা আমি ডিফেন্ড করছি না, আমি বলছি আপনাকে যে আপনি স্পিরিটটা, যে হাইটেন যে সিচুয়েশনটা, আপনি তাহলে প্রশ্ন করেন যে এই রুমিন ফারহানার কি ওইভাবে মিথ্যা বলাটা জায়েজ? আপনি প্রশ্ন করতে পারেন রুমিন ফারহানা এই ধরনের লুক নিয়ে এসে আঙুল দিয়ে দেখায়া এক দলের নেতাকর্মীদের কি আক্রমণ করা জায়েজ? জি, পরিষ্কার। রুমিন ফারহানাকে আজকে আমরা পাই নাই। বিএনপি নেতা শেখ রবিউল আলম আছে। রবিউল ভাই, আপনি নিজেও ধানমন্ডির মতো একটা আসন থেকে বিএনপির হয়ে নির্বাচন করেছেন। প্রশ্ন হচ্ছে, সেই নির্বাচন তো বিএনপির রাজনৈতিক সিদ্ধান্ত ছিল, এবং বলা হচ্ছে যে রুমিন ফারহানা যখন নির্বাচন করেছেন তখন এনসিপির নেতৃবৃন্দ একটা অপ্রতিরোধ্য ভূমিকায় ছিলেন। তারা তো অন্তত নির্বাচন করেন নাই, কারণ তখন নিশ্চিতভাবে তাদের রাজনৈতিক দল ছিল না। আজকে এই যে ধাক্কাধাক্কির ঘটনা ঘটলে, এটা আসলে কি বার্তা দিচ্ছে? এবং প্রধান নির্বাচন কমিশনার শুধু নির্বাচন কমিশনের প্রধান না, শিডিউল ঘোষণা হলে তিনি এক অর্থে শ্যাডো সরকার প্রধানও হয়ে যাবেন। সেখানে যদি এই ঘটনা ঘটে, তাহলে নির্বাচনের পরিবেশ কতখানি আছে, সেই প্রশ্ন তোলারও সুযোগ থাকে কিনা? সুযোগ তো যে কোনো মানুষ যে কোনো প্রশ্ন করতেই পারে, কিন্তু সেটার প্রাসঙ্গিক হবে কিনা বা যৌক্তিক হবে কিনা। আমরা সব কিছুতেই যদি নির্বাচন সুষ্ঠু হবে না এই জায়গায় নিয়ে যাই, তাহলে এই বিচ্ছিন্ন ঘটনা, আমি এটাকে বিচ্ছিন্ন ঘটনাই বলি, কারণ সীমানা নির্ধারণ নিয়ে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে, আমার মনে হয় এইরকম আর কি, কিছু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছে, কোনো জায়গায় ন্যায্যতা প্রতিষ্ঠিত হয়নি, আসন বিন্যাসের ক্ষেত্রে যারা মনে করেছে তারা আপত্তি জানিয়েছে এবং তারা শুনানি চলছে। এখন ধরেন এখানে এনসিপি বিএনপি এভাবে দেখার কোনো সুযোগ নেই। দেখা গেল ওই আসনে একাধিক বিএনপির প্রার্থী বা এনসিপির প্রার্থীও চায় যে আসনটা এভাবে হলে আঞ্চলিকতার কারণে হোক বা ভোটের আধিক্যের কারণে হোক, তার জন্য সুবিধা হয়। এই জায়গায় কিন্তু কোনো দল বিভাজনেই নাই, যার যার অ্যাঙ্গেল থেকে শেষে ক্ষুব্ধ হয়ে যার বক্তব্য পেশ করতে চেয়েছে। এই জন্য কিন্তু রুমিন ফারহানা বলেছে যে বিএনপি ওইভাবে বলেছে যে বিএনপি এর জন্য আমি এরকম করলাম, তার কর্মীরাও আমার সাথে এরকম করলো। কারণ রুমিন ফারহানা যেভাবে আসনটা হয়তো 2008 মতো করে চাচ্ছেন, সেখানে বিএনপির আরেকজন ওইভাবে নাও চাইতে পারেন যে আসনটা এভাবে থাকলেও তার উইনের জন্য বেটার হয়। চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন কমিশন নেবে এবং ন্যায্যতার ভিত্তিতে নেবে। কারণ একটা আসন বিন্যাসের ক্ষেত্রে অথবা নির্ধারণ করবার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়া থাকতে হবে, সেটা যা পূর্ণ হবে
সেভাবে আসনটা থাকবে। আমি আলাউদ্দিনের ওই ভিডিওটা দুইটা দেখেছি। একটা দেখা গেল যে অনেক জড়তার মধ্যে আলাউদ্দিন আছে, হ্যাঁ, তাকে উঠানোর চেষ্টা করছে, সে উঠতে পারছে না, পরে আবার হঠাৎ করে সে উঠে সে আবার রুখে যাচ্ছে। আরেকটা ভিডিও দেখেছি যে আলাউদ্দিনকে কোনোভাবে রুখা যাচ্ছে না, আলাউদ্দিন বারবার যাচ্ছে, স্টেজের কাছাকাছি চলে যাওয়ার চেষ্টা করছে সবাইকে ঠেলে, মাঝখান থেকে হালকা মনে হয় পেস্ট কালারের পাঞ্জাবি পরা এক ব্যক্তি আলাউদ্দিনকে ঠেকে ওইদিকে নিয়ে গেল। সে কোনো অ্যাসোর্ট করিনি, পড়ে গেল আর কি। আলাউদ্দিনের সাইজও মোটামুটিভাবে একটু ছোট প্রকৃতির মানুষ। যাই হোক, ওখানে কেউ কাউকে কিন্তু অ্যাসোর্ট করা, মারা, আহত করা এই উদ্দেশ্য ছিল না, ইন্টেনশনটা ওরকম ছিল না। উত্তেজনা হয়েছে, সেটা বক্তব্য নিয়ে হতে পারে, অথবা আমার বক্তব্য বিরোধী বক্তব্য আরেকজন যেভাবে দিচ্ছে সেটা হয়তো যৌক্তিকতা নেই, কিন্তু সংযম না দেখিয়ে সবাই হয়তো উত্তেজিত হয়েছে এইটা। কিন্তু সেটাকে আবার যেভাবে রাজনৈতিকভাবে এনসিপি দেখার চেষ্টা করছে, আমার মনে হয় সেটা না হওয়াই ভালো। আবার ধরেন রুমিন ফারহানা নির্বাচিত হয়ে প্লটের জন্য আবেদন করেছিলেন। মেম্বার অফ পার্লামেন্টরা প্লট পান এবং এটা সরকারি নিয়ম, এবং তিনি যেহেতু নির্বাচিত মেম্বার অফ পার্লামেন্ট, তিনি একটা প্লটের জন্য আবেদন করতেই পারেন, এটা কিন্তু তার প্রাপ্তির অংশ। এখন ধরেন আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে আমাদের যেহেতু নীতিগত একটা অবস্থান ছিল যে ওই সরকারের বিরুদ্ধে আন্দোলন করছে পুরো জাতি, এনসিপি তখন গঠন হয় নাই, ছাত্ররাও সেই সেন্টিমেন্টের সাথে আমাদের সাথে তো একমত ছিল, বিএনপি এবং অন্যান্য রাজনৈতিক দল, ফ্যাসিবাদের দোসররা ছাড়া। সেখানে মনে করেছে যে রুমিনের এরকম একটা ভূমিকা রাখাটা ঠিক হয়নি। কিন্তু রুমিন যে অন্যায় করেছে তা না, তিনি নির্বাচিত এমপি হিসেবে প্লট পান, আবেদন করতেই পারেন, এটা তার রাইট, রাষ্ট্র তাকে দিয়েছে, সরকার দিচ্ছে না, এবং রাষ্ট্র তার অধিকারও বটে নির্বাচিত এমপির। এখন সেটার সাথে যদি অন্যভাবে বলেন, তাহলে এখন তো এনসিপির অনেক গুরুত্বপূর্ণ নেতারা আছে যারা ছাত্রলীগের সাথে ছিল। নির্বাচনটা হালাল ছিল, 18তে নির্বাচন আমরা পার্টিসিপেট করেছি এবং ধরেন নির্বাচন হয়েছে, হালাল তো বলতেই হবে। নির্বাচন প্রক্রিয়া হালাল ছিল না, কিন্তু নির্বাচনটা যেভাবে ম্যানেজ হয়েছে, অবৈধ ছিলেন না, যেভাবে ম্যানেজ হয়েছে। আপনি নির্বাচন প্রক্রিয়া বলেন, আপনি মেম্বার অফ পার্লামেন্ট নির্বাচিত হয়েছেন, আপনি ওথ নিয়েছেন, আপনি যদি প্লট পাওয়ার অধিকার রাখেন আর সেই আবেদন যদি করেন, আমি বলি প্লিজ, সেই আবেদনটা দোষে আপনি বৈধতা দিচ্ছেন 2018 ইলেকশনকে। কোন জায়গা 2018 সালের ইলেকশন? 18তে শিডিউল ঘোষণা করে ইলেকশন হয়েছে, ইলেকশনের ত্রুটি হয়েছে, মানে শেখ হাসিনা বৈধ, ইলেকশনটা ত্রুটিপূর্ণ, শেখ হাসিনা বৈধ প্রধানমন্ত্রী ছিল। কথাটা বোঝেন, 14 ইলেকশন, 18 ইলেকশন, 24 ইলেকশন আইনগতভাবে গেলে তো বৈধ, কিন্তু আপনি যদি মেরিটে যান সেই জায়গায় কি হবে? নির্বাচন একতরফা হয়েছে, নির্বাচন সরকার আগের রাত্রে ভোট করেছে, জাল ভোট হয়েছে, ম্যানেজমেন্ট অবৈধ প্রধানমন্ত্রী আর বলেন না আপনারা? অবশ্যই বলি না, কেন তো অবৈধ কেন বলেন? ওই নির্বাচনটা সঠিক হয়নি। আচ্ছা, আপনি আপনার সবাই বলবেন যে নির্বাচন সঠিক হয়েছে। আচ্ছা আচ্ছা, তাই যদি হয় তো ধরেন তাহলে তো বাংলাদেশের যত নির্বাচন আপনি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে তাকে ওয়াকের জোকের করে দিতে পারবেন? আপনি বলতে পারবেন ওইগুলোর সাথে তো 18-24 এর তুলনা চলে না। দশম সংসদ অবৈধ, ওইগুলোর সাথে তো 18-24 এর তুলনা না। আপনি দশম সংসদ অবৈধ, বিতর্কটাকে আমরা যে জায়গায় নিয়ে যাচ্ছি, 11তম সংসদ যেটা ছিল অবৈধ বলতে পারবেন? আপনি 14 নির্বাচন করছেন, 14, 18, 24 এর সাথে অন্যান্য ইলেকশন, আমাদের আগামী সংসদ নির্বাচন সেটা তো ত্রয়োদশ সংসদ। তো 13তম সংসদ তাহলে কেন করছেন? 11-12 তো ছিল, তার মানে 11-12 তো তার মানে ছিল। ব্যাপারটা হচ্ছে ওই নির্বাচনগুলি সরকার রাষ্ট্রযন্ত্র ব্যবহার করে তার অনুকূলে ফলাফল নিয়ে গিয়েছে, মানুষের ভোটের প্রতিফলন হয়নি ফলাফল পুরোপুরি সেইটা জায়গায়। এখন একজন নির্বাচিত, একটা সুবে সাদিকের ফজরের ইলেকশন ছিল, একটা ছিল আগে। আমরা আপনার কাছে ফিরবো, আমি সৌরভ ভাই আপনার কাছে একটু আসি। সৌরভ ভাই, এই আলোচনা সম্ভবত শেষ হবে না। এই ঘটনার পরে ধরেন ব্রাহ্মণবাড়িয়ার যারা প্রার্থী তাদের বাইরে গিয়ে এনসিপির কেন্দ্রীয় নেতা এবং খুবই পরিচিত মুখ হাসনাত আব্দুল্লাহ নির্বাচন কমিশনে গিয়েছে। নির্বাচন কমিশনের সক্ষমতা নিয়ে এনসিপির আগে থেকেই প্রশ্ন ছিল, এই ঘটনা থেকে তারা সেই প্রশ্ন আবারও জোরালোভাবে তুলেছে এবং তারা আগে থেকেই যেহেতু বলে আসছে এই নির্বাচন কমিশন সক্ষম না, ফলে এইটাকে কেন্দ্র করে নতুন করে ইলেকশন নিয়ে আরেকটা নতুন আলোচনা শুরু হচ্ছে বা এনসিপি সেটা করার চেষ্টা করছে, সেটা কতখানি যৌক্তিক? আপনাকে ধন্যবাদ এবং আমার দুই সহ আলোচককে শুভেচ্ছা। আসলে প্রশ্নটা হলো আমরা কোথায় ছিলাম, কোথায় আছি, কোথায় যাচ্ছি। এই প্রশ্নের উত্তর যদি আমাদের রাজনীতিকরা, তারাই তো রাষ্ট্র পরিচালনা করবেন, যদি খোঁজার চেষ্টা করেন তাহলেই সমস্যার সমাধান হতে পারে, তাহলেই এই অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো যেতে পারে, তাহলেই একটি শুনানিকে কেন্দ্র করে ধাক্কাধাক্কি এড়ানো যায় এবং ধাক্কাধাক্কির পর যে ভাষায় একে অপরকে সমালোচনা করছে সেটি কোনোভাবেই কাঙ্ক্ষিত নয়। আমরা তো গণতন্ত্র ছিল না, গণতন্ত্রহীনতার বিরুদ্ধে এই লড়াই ছিল, বৈষম্যের বিরুদ্ধে লড়াই ছিল, লড়াইয়ে জয়ী হয়েছে। লড়াইয়ের জয়ী অংশীজনেরা
কিভাবে নিজেদের দেখতে চান। গণতান্ত্রিকভাবে দেখতে চাইলে এক ধরনের তাদের আচরণে কথাবার্তায়, তাদের প্রকাশভঙ্গিতে সেটি প্রতিফলন হওয়া উচিত। আর যদি তারা পুরনো কায়দায় পুরনো আচরণই ধরে রাখেন, তাহলে হবে যে আওয়ামী লীগ গেছে, এখন সেখানে অন্য মানে চেহারা বদল হবে, কিন্তু চরিত্র বদল হবে না। আমরা কিন্তু 24-এর যে জুলাই অভ্যুত্থানে চরিত্র বদল করতে চেয়েছিলাম, রাজনীতির চরিত্র, রাষ্ট্রের চরিত্র এবং সত্যিকার গণতান্ত্রিক কাঠামো তৈরি। এই যে জাতীয় ঐকমত্য কমিশন মাসের পর মাস আলোচনা করছে একটা সমঝোতায় পৌঁছানোর জন্য, এখনও পারেনি, কিন্তু আমরা বিশ্বাস করতে চাই যে তারা একটি বোঝাপড়ায় আসতে পারবে। শেষ পর্যন্ত জুলাই সনদে সব দল স্বাক্ষর করবে, কারণ জুলাই সনদ না হলে আগামী নির্বাচন যতই তারিখ দেওয়া হোক, নির্বাচন করাটা কঠিন। কে করবে? তাহলে এক পক্ষ নির্বাচন করবে আর এক পক্ষ নির্বাচন করবে না, তাহলে সেই 18 হবে, সেই 24 হবে বা 14 হবে। আমরা তো সেটা চাই না। তাহলে এতগুলো মানুষ জীবন দিল কেন? এত রক্ত, এত সংগ্রাম কেন হলো? মানে সব কিছুই ভোটের হিসাব নিকেশে না দেওয়া নির্বাচন কমিশনের খুবই দুঃখজনক ঘটনা ঘটেছে। যার কারণেই হোক না কেন, এটি কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এবং এর থেকে একটা শঙ্কা তৈরি হয়, নির্বাচন কমিশনে যদি এরকম পাল্টাপাল্টি হয়, এরকম একজনকে আরেকজন অপমান করে, তাহলে সেটি নির্বাচন ভোট কেন্দ্রে তার প্রতিফলন ঘটবে। এবং সেখানে যেটি গণমাধ্যমে যে খবর আসলো তাতে হচ্ছে সেখানকার বিএনপির মধ্যেও একটি বিরোধ আছে। শুধু বিএনপি এবং এনসিপি নয়, বিএনপির অভ্যন্তরীণ বিরোধ আছে। যে কারণে ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন যে আমি 15 বছর ধরে যাদের পক্ষে ছিলাম তারা আজকে আমাকে ধাক্কা দিচ্ছে বা আমার বিরুদ্ধে দাঁড়িয়েছে। এর থেকে বেরিয়ে আসার পথ কি? পথ হচ্ছে সহিষ্ণুতা, সহনশীলতা, অপরকে বোঝা। এহতেশাম হকের সাথে আসার পথে অনেক কথা হয়েছিলেন। তিনি 22 বছর না, 22 বছর তিনি ব্রিটেনে ছিলেন। তিনি ওখানকার সিটিতে কাউন্সিলর না? জি, কাউন্সিলর। চিন্তা করা যায় যে ব্রিটেনে এরকম একটি কোনো শুনানিতে এরকম কোনো ঘটনা ঘটতে পারে, কোনো জনসভায় ঘটতে পারে, কোনো সমাবেশে ঘটতে পারে, কোনো মিছিলে ঘটতে পারে। নির্বাচন কমিশনের এই ঘটনাটি কিন্তু বিচ্ছিন্নভাবে, রবিউল ভাই বলছেন বিচ্ছিন্ন ঘটনা হলে খুব খুশি হতাম যে একটি ঘটনা ঘটছে, দুই দলের নেতৃত্ব পর্যায়ে আর হবে না। কিন্তু বিশেষ করে পুরান ঢাকায় যে কি নাম, সোহাগ, ব্যবসায়ী সোহাগের মৃত্যুর পর প্রতিটি আন্দোলনে অংশীজন একে অপরকে কি ভাষায় কথা বলছে, কি বিদ্বেষ পোষণ করছে এবং উচ্চারণ অযোগ্য ভাষায় গালাগাল করছে একে অপরকে। আমরা রাজনীতিতে তাহলে কি পরিবর্তন আনলাম? আমি তো মনে করছি আমাদের ক্ষমা চাওয়া উচিত যারা শহীদ হয়েছে তাদের প্রতি, যে আমরা একটুও বদলাইনি। এটি রাজনীতিকদের জন্য বড় পরীক্ষা। নির্বাচন তো একটি পরীক্ষা, জনগণ কাকে ভোট দিবে। রাজনীতি কিন্তু বড় পরীক্ষা, তারা পরিবর্তন হয়েছে কিনা, তারা তাদের মধ্যে কোনো রকম আত্মোপলব্ধি, আত্মজিজ্ঞাসা জেগেছে কিনা। সৌরভ ভাই, আজকে টিআইবি একটি বিবৃতি দিয়ে বলেছে, রবিউল ভাই আপনিও নিশ্চয় পড়েছেন, যে এবার আমার পালা, এরকম একটি সংস্কৃতি রাজনীতিতে চালু হচ্ছে। মানে এতদিন আওয়ামী লীগ লুটপাট করেছে, দখল করেছে, চাঁদাবাজি করেছে, এবার আমি করব। টিআইবির এই বিবৃতি নিয়ে আলোচনা করতে চাই, পাশাপাশি সংস্কারের পরে নির্বাচন নিয়ে কথা বলতে হবে। নাহিদ ইসলাম আজকে আবার স্পষ্ট করে বলছেন, কারণ সংস্কার ঠিক হওয়ার পরে ওনারা নির্বাচন নিয়ে ভাববেন। ফলে এই আলোচনা যখন আপনি আবার অগাস্টের শেষে এসে করেন যে সংস্কার কত দূর হলো, বা সৌরভ ভাই যেটা বলছেন আদৌ সংস্কার হয়েছে কিনা, সেইটা আসলে অনিশ্চয়তা বা এক ধরনের টেনশনও বাড়ায় কিনা, সেই প্রশ্নের কথা বলবো। আমরা কথা বলছি সমসাময়িক রাজনীতি নিয়ে। বিএনপি নেতা শেখ রবিউল আলম আছেন আমাদের সঙ্গে। রবিউল ভাই, এবার আমার পালা, এই যে সংস্কৃতি এবং তার সঙ্গে নাহিদ ইসলামের যে বক্তব্য যে তারা সংস্কার দেখার পরে নির্বাচন নিয়ে ভাবনা, এবার আমার পালা নিয়ে অনেক প্রশ্ন আমরা আপনাকে করেছি। এতদিন আওয়ামী লীগ খেয়েছে, এবার অন্য কেউ মনে করছে, যারা ক্ষমতায় যেতে চায়, যারা বড় দল, ছোট দল, নতুন দল,
এবং বেশ কিছু তালিকাও আমরা দেখেছি, ধরেন সিলেটের সাদা পাথর যদি বলি, রাজশাহী মহানগরীতে যে চাঁদাবাদের তালিকা হয়েছে সেখানে সব দলের একটা ঐক্যমত। এখান থেকে আমরা মুক্তি কবে পাবো? আর সংস্কারের পরে এনসিপির যে নির্বাচন ভাবনা সেটাকেই বা কিভাবে দেখেন? ধরেন এবার আমার পালা, এই টেন্ডেন্সিটা আছে, এটা সত্য, এবং এটা সব দলের মধ্যেই আছে। আমাদের দল তো আপনারা বলেনি, আর উল্লেখ নাই করি, এ দায় আমাদের, আমরা এ দায়ের বাইরে না, স্বীকার করলাম। আপনি এনসিপিতে যান, তারা বলছে 300 আসনই আমরা পারবো, আমরা পার্লামেন্টে যাবোই যাবো, আমরা সরকার গঠন করবোই করবো, বলছে তো নির্বাচনের আগেই বলছে, অথবা রাজনৈতিক দল হওয়ার আগেও বলছে, যদি বলেন নিবন্ধন পাওয়ার আগেও বলছে, প্রতীক পাওয়ার আগেও বলছে। আর জামাত ইসলাম তো বলছেই যে তাদের জরিপেই আসছে গেছে, যেখানে আমরা পাই মনে হয় 12, তারা পায় 31, এরকম একটা জরিপ চলে আসছে তাদের, তারা সরকার গঠন করছে। অর্থাৎ সবাই মনে করছে তার পালা, যার ফলে ওই দখলবাজি বলেন, চাঁদাবাজি বলেন, বিচ্ছিন্ন যা কিছু ঘটছে সেটা তার পালা মনে করেই অনেকে করতে উৎসাহিত হচ্ছে। এরকম একটা টেন্ডেন্সি বাংলাদেশের এখনকার রাজনৈতিক বা সামাজিক প্রেক্ষাপটে চলছে, রাষ্ট্র ব্যবস্থাপনায় আছে। তার থেকে যদি বেরিয়ে আসতে হয়, আমি আবারও বলছি, কার পালা এটা জনগণকে নির্ধারণ করতে দিতে হবে। জনগণকে নির্ধারণ, যখন অবাধ রায়ের ভিত্তিতে একটা জনগণের কর্তৃক নির্বাচিত সরকার হবে, আমরা সবাই যার যার অবস্থানও বুঝবো, এবং বৃহত্তর জাতীয় লক্ষ্যে পার্লামেন্টকে সচল রেখে পরিবর্তন বলেন, রাজনৈতিক সৌহার্দ্যতা বলেন, এবং 5 বছর পর যেহেতু একটা নিউট্রাল সরকারের অধীনে আবার নির্বাচন করতে হবে, আমরা মনে হয় সরকারি দল সংযত হবে, এবং সনদের মাধ্যমে বলেন যে জায়গাগুলি আমরা ঐক্যমত হয়েছি সেগুলি যদি সংস্কার করা যায়, কিছু সংস্কার তো সত্য যে সংবিধান সংশোধন করেই করতে হবে, এর কোনো বিকল্প নেই, তো সেটা থাকলো। যেটা আইন সংশোধন করে করা যায়, বিধিবিধান সংশোধন করা যায়, অর্ডিন্যান্স জারি করে করা যায়, অথবা ধরেন নির্বাহী আদেশে করা যায়, সেগুলি তো সরকার উদ্যোগ নিয়েছে, ইতিমধ্যে করেছো। আমি যতটুকু জানি 367টি মনে হয় করা যাবে, সেগুলির মধ্যে 37টা ইতিমধ্যে বাস্তবায়ন হয়েছে, বাকিগুলি আসিফ নজরুল সাহেব বলেছেন যে আমরা বাস্তবায়নের প্রক্রিয়ার মধ্যে আছি, তাড়াতাড়ি হবে। তো এটা তো সংস্কার। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার আছে, দল নিরপেক্ষ, সবাই আমরা বিশ্বাস করি যে এই সরকার অন্তত নির্বাচন ম্যানিপুলেট করবে না। এই সরকারের বিরাগভাজন রাজনৈতিক দল থাকতে পারে, আবার আনুকূল্য রাজনৈতিক দলও থাকতে পারে, কিন্তু তার পক্ষে ফলাফল নেওয়ার জন্য এই সরকার কোনো ভূমিকা রাখবে বলে আমি বিশ্বাস করি না। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতায় কিছু সমস্যা আছে, কিন্তু ইতিমধ্যে যে হারে সেনাবাহিনী রেগুলার ফোর্স হিসেবে মোতায়েন করা হচ্ছে, মানে আইন শৃঙ্খলার বাহিনীর স্ট্রাইকিং ফোর্স থাকবে না, সংজ্ঞার মধ্যে থাকবে, বিজিবি থাকবে, আনসার থাকবে, আপনার নৌবাহিনী থাকবে, কোস্টগার্ড থাকবে, পুলিশ তো আছেই। আর রাজনৈতিক দলগুলি যদি সহযোগিতা করে, আমার মনে হয় একটা ভালো নির্বাচন করতে আমরা সক্ষম হব। এখন সংস্কার, বিচার, হ্যাঁ বিচারও ভালো হচ্ছে, 4টি অলরেডি ট্রাইব্যুনালে বিচার চলছে, 26টির আমি দেখলাম সেদিন চার্জশিট দেওয়া হয়েছে, মানে বিচারিক প্রক্রিয়ার মধ্যে ঢুকে গিয়েছে। আসিফ নজরুল সাহেব আইন উপদেষ্টা হিসেবে নিজে বলেছেন যে ডিসেম্বরের আগে দৃশ্যমান হবে অনেক বিচার এবং অনেক অগ্রগতি হবে। তাহলে বিচার সংস্কার আমরা যেভাবে এগোচ্ছি, আর একটা যেহেতু নির্দলীয় সরকার আছে, আমরা যে সনদগুলিতে একমত হয়েছি, ঘোষণাপত্রের ব্যাপারেও মোটামুটিভাবে অনেক দলের দ্বিমত আছে, আমাদেরও দ্বিমত আছে, আমাদের জাতীয় অনেক অর্জনকে অস্বীকার করা হয়েছে, কিন্তু যেহেতু জাতির অর্জন হিসেবে দেখানো হয়েছে, বৃহত্তর ঐক্যের স্বার্থে আমরাও সেটা মেনে নেওয়ার চেষ্টা করছি। আমার বিশ্বাস অন্যান্য রাজনৈতিক দলগুলি যদি আমরা জনগণের উপর আস্থা রাখি এবং একটা ভালো নির্বাচন চাই, গণতন্ত্রের স্বার্থে, জনগণের ক্ষমতায়নের স্বার্থে, জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করার স্বার্থে, তাহলে ওই সংস্কারের ওই অংশটি হলো কিনা, ওই একটি মাত্র সুনির্দিষ্ট বিচার শেষ হলো কিনা, আবার নির্বাচন কমিশনের মধ্যে একটু ধাক্কাধাক্কি হলো কিনা, এইসব অজুহাত আমার মনে হয় পরিহার করে জনগণের উপর আস্থা রাখা উচিত। আমি একটা বাক্য দিয়ে শেষ করব। দেখেন, এই যে আপত্তিগুলি এই সংসদ নিয়ে, সেটা কিন্তু দল থেকে করা নিষেধ, কোনো দল করেনি, ব্যক্তি করতে হবে, এবং ব্যক্তি করেছে, অর্থাৎ দলের উপর এই দায় চাপানোটা ঠিক হবে না। আরেকটা জিনিস হচ্ছে যে আগামীতে আমি মনে করি যারা আপত্তি জানিয়েছে সেই ব্যক্তি যদি উনি উপযুক্ত হন শুনানির জন্য যথেষ্ট, উনি উপযুক্ত না হলে উনার একজন আইনজীবী ছাড়া আর কাউকে ওখানে ঢুকতে দেওয়াটা ঠিক হবে না নির্বাচন এক্স্যাক্টলি। সেখানে মানে সবাই যাতে অবাধে কথা বলতে পারে এবং সেখানে ন্যায্যতাটা যাতে প্রতিষ্ঠিত হয় এবং উপস্থাপন হয়, যেটা বিবেচনা নিয়ে দল নিরপেক্ষ একটা নির্বাচন কমিশন এখানে আছে, তারা দায়িত্ব বোঝে, তারা ন্যায্যতার ভিত্তিতে আমার মনে হয় আসন বন্টনের বিষয়গুলি নিষ্পত্তি করবে। হ্যাঁ সৌরভ ভাই, আপনি এই আলোচনাটা শুরু করেছিলেন যে রাজনৈতিক সংস্কৃতির কোনো পরিবর্তন হয়নি, এবং রবিউল ভাই এটা কিন্তু স্বীকার করলেন বড় দলের নেতা হিসেবে। এবার আমার পালা, এটা অনেকেই মনে করছে এবং তার একটা অপপ্রয়োগ হচ্ছে, সেটা সঠিক তিনি বলেন নাই। ফলে এই অবস্থায় সংস্কার যদি না হয়, তাহলে সংস্কারের পরে নির্বাচন নিয়ে এনসিপি ভাবতে চায়। সংস্কার কিসের সংস্কার? দেশের সংস্কার, রাজনৈতিক সংস্কার, রাষ্ট্র ব্যবস্থার সংস্কার। কিন্তু এই
রাষ্ট্র ব্যবস্থার বা রাজনীতির সংস্কার করতে হলে মনের সংস্কারটা সবার আগে জরুরি। পারিবারিক সংস্কার, সামাজিক সংস্কার যদি আমরা করতে না পারি, দলীয় সংস্কার, দলের ভিতরের সংস্কার, তাহলে কিন্তু এই জাতীয় ঐক্যমত্য কমিশন যতগুলো বিষয় নিয়ে আলোচনা করছে দলিলে সই হলেও খুব একটা কার্যকর হবে না, সই না হলে তো হবেই না। কথা হচ্ছে রাজনৈতিক দলগুলোকে ঠিক করতে আমরা কি নির্বাচনটি চাই কি না। যদি নির্বাচন চাই তাহলে একটা সমস্যার একটা সমাধানে আসবে। বাংলাদেশের ইতিহাসে সংলাপের মধ্য দিয়ে সমস্যার সমাধানের উদাহরণ খুবই কম, বলতে গেলে নেই। বিরোধী দলে থাকলে সবাই মিলে একমত হয় সরকারের বিরুদ্ধে, কিন্তু যেখানে সরকার নেই, মানে দলীয় সরকার নেই, সেখানে একমত হওয়ার উদাহরণ নেই বললেই চলে। 3 জেটের রূপরেখা বিরোধী দল, মানে তৎকালীন বিরোধী দলগুলো করেছে। সরকারি দল বিরোধী দলের মধ্যে আপনি জানেন 90-এর মাঝামাঝি যে আলোচনা হয়েছিল, স্যার নিনিয়ান এসেছিলেন কমনওয়েলথ প্রতিনিধি হিসাবে। আলোচনা, দুই পক্ষের সাথে আলোচনা করে কোনো সমাধান আনতে পারেনি। 2007-এর আগে, নির্বাচনের আগে 2 মহাসচিব, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, বিএনপির মহাসচিব আব্দুল জলিল এবং আব্দুল মান্নান ভূঁইয়া, আলোচনার কোনো সমাধান হয়নি। পরবর্তীকালে তারা অভিযোগ করেছেন তাদের শীর্ষ নেতৃত্ব চায়নি বলে হয়নি, অর্থাৎ তারা এম্পাওয়ার্ড ছিল না, তারা ক্ষমতাবান ছিলেন না যেই কোনো সিদ্ধান্ত দেওয়ার। 2013 সালে কিন্তু স্যার নিনিয়ান তারাঙ্কো জাতিসংঘ বিশেষ প্রতিনিধি, তিনিও 2 দলের সাথে বসছিলেন, কোনো সমাধান হয়নি। পরবর্তীকালে রাজপথে দেখলাম এক দল নির্বাচনে যায়নি, আরেক দল একতরফা নির্বাচন করে ক্ষমতা দীর্ঘায়িত করেছে। আজকে তো কোনো দলীয় সরকার ক্ষমতায় নেই, তাহলে এই ঝগড়া বিবাদ কেন? এবং এখন যারা ঝগড়া বিবাদ করছে, তর্ক বিতর্ক করছে, তারা তো 2024-এর 5 আগস্ট একটাই সিদ্ধান্ত নিয়েছিল যে আমরা স্বৈরাচারের পতন ঘটাবো এবং এরপর গণতন্ত্রের অভিযাত্রায় আমরা সামিল হব এবং সেই অভিযাত্রা সফল করব। আজকে এখানে একটা বড় প্রশ্ন এসেছে, ভোটের হিসাব নিকেশ, যেটি রবিউল ভাই কিছুটা বললেন, যে কারা পরবর্তী সরকার গঠন করবে। যারা গঠন করবে তাদের মধ্যে নির্বাচনের এক ধরনের তাগিদ, আর যারা করতে পারবে না তাদের মধ্যে এক ধরনের হতাশা বা এক ধরনের উদাসীনতা থাকবে। কিন্তু এইভাবে না ভেবে যদি আমরা এরকম ভাবতাম যে একটা স্বৈরাচারী ব্যবস্থার অবসান ঘটিয়েছি, গণতান্ত্রিক পথে যাত্রাকে সংহত করা, যাত্রাকে মসৃণ করা এবং যাত্রাকে নিশ্চিত করার জন্য আমাদের কি করণীয়। প্রথম হচ্ছে নির্বাচন ছাড়া গণতন্ত্র হবে না। নির্বাচন ছাড়া গণতন্ত্র হলে তো গত 16 বছর আমরা গণতান্ত্রিক ব্যবস্থাই পেতাম। নির্বাচন মানে কিন্তু নির্বাচন, সাজানো নির্বাচন না, পাতানো নির্বাচন না, রাতের ভোট নয়। আমরা আগামী নির্বাচনে এমন যদি হয়, এই আলোচনায় অংশগ্রহণকারী কোনো দল যদি বলে যে আমাদের দাবি মানা হয়নি বলে আমরা নির্বাচনে যাব না, তাহলে কিন্তু ইতিহাসের পুনরাবৃত্তি ঘটতে যাচ্ছে, এই আশঙ্কা আছে। আর আপনি যে বললেন যে এবার আমাদের পালা, এটা তো খুবই অসুস্থ রাজনীতি, অসুস্থ অর্থনৈতিক ব্যবস্থা। আমরা এত কিছু পরিবর্তন করছি, এই ভোট ব্যবস্থা কি পরিবর্তন হবে আনুপাতিক হারে না বর্তমান পদ্ধতিতে, এসব নিয়ে বিতর্ক হচ্ছে। কিন্তু গত 5 আগস্টের আগের অর্থনৈতিক ব্যবস্থা এবং আজকের অর্থনৈতিক ব্যবস্থার কি পরিবর্তন হয়েছে? কোনো পরিবর্তন। তাহলে এই যে কোনো পরিবর্তন হয়নি, তার মানে কোনো রাজনৈতিক দল এই ব্যাপারে কোনো নজর দিচ্ছে না, এ ব্যাপারে তাদের মাথা ব্যথা নেই। তাদের মাথা ব্যথা একটা, আমরা ক্ষমতায় যেতে পারবো কি পারবো না। এবার আমার পালা আসলো কিনা। জি এহতেশাম, এই যে প্রশ্নটা একটু আগে সৌরভ ভাই করলেন, সেখান থেকে এই ফেব্রুয়ারির ভোট নিয়ে অনেক প্রশ্ন মানুষের মনে আসছে। বিশেষ করে ধরেন আপনার নেতা, দলের প্রধান যিনি, তিনি বলছেন যে সংস্কারের পরে তারা নির্বাচন নিয়ে ভাববেন। ফলে এখন নির্বাচনের সময় ঘোষণা তো হয়েই আছে আসলে রমজানের আগে, এখন ফলে সংস্কার তো যা হওয়ার এটা ডিসেম্বরের ভিতরেই হতে হবে। ফলে আপনারা নির্বাচন নিয়ে আসলে ভাবছেন না কেন, নাকি আপনারা নির্বাচন চান না? না, আমরা নির্বাচন অবশ্যই চাই, কিন্তু নির্বাচনের তো স্বাভাবিকভাবে চিন্তা করলে নির্বাচন তো 2029 সালে হওয়ার কথা।
2024 সালের জানুয়ারিতে নির্বাচন হওয়ার পর 2029 সালে নির্বাচন হওয়ার কথা, কিন্তু সেটা তো হচ্ছে না। তার মানে বড় ধরনের একটা ঘটনা ঘটে গেছে। এখানে একটা বিপ্লব ঘটেছে, যেটাকে আমি গণ অভ্যুত্থান বলি না। এবং বিপ্লবের শর্ত হচ্ছে যে আপনার কাঠামোগত পরিবর্তন আসতে হবে। ওই কাঠামোগত পরিবর্তনটাই আমরা চাচ্ছি। যে কাঠামো আপনাকে 2014 সালের, 18 সালের, 24 সালের ইলেকশন দিয়েছে, যে কাঠামো আপনাকে ফ্যাসিবাদী শাসন দিয়েছে, 250 বিলিয়ন আপনার রাষ্ট্রের টাকা লুট হয়েছে, সেই কাঠামো আমরা প্রথমে পরিবর্তন করতে চাই, পরে আমরা নির্বাচন করব। এতে করে যদি জনগণের কাছে যাওয়া মানে না শুধু সংসদ নির্বাচন, আমরা তো বলছি গণপরিষদ হোক, আমরা গণভোট হোক, আমরা দেখি জনগণ কি আসলেই চায় কিনা যে নতুন একটা সংবিধান, বা জনগণ আসলেই কাঠামোগত পরিবর্তন প্রথমে চায় কিনা, নাকি জনগণ চায় ওই একটা পট পরিবর্তনের নির্বাচন। আবার এই যে যদিও মানে ফেসটা এরকম হচ্ছে যে এবার আমার পালা, এভাবে বলেছেন, আসলে এটা শুধু বলা উচিত এবার বিএনপির পালা। এটা বললেও কিন্তু খাটো বলা হবে না, যদিও রবিউল ভাই ডাইলুট করে ফেলেছেন। আপনি হাতির খাবার আর পিঁপড়ার খাবারের সাথে তুলনা চলে না। আমি জানি অন্যান্য দলগুলো এই ধরনের আচরণ করে। তো সেটা গেল প্রথম পয়েন্ট। আর দুই একটা পয়েন্ট আমি রেইজ করব। সংস্কৃতির যে ব্যাপারটা সোহরাব ভাই খুব সুন্দর করে মেনশন করেছেন যে আমাদের মনের পরিবর্তন আসতে হবে। অন্তত আমাদের যে নাগরিক জীবনে তো আলটিমেটলি প্রভাব ফেলে রাজনৈতিক দলগুলো। তো রাজনৈতিক দল আকারে কি ধরনের সংস্কৃতি গড়ে উঠেছে আপনি জানেন মাহফুজ ভাই? 150-র উপর 150-র উপর খুন হয়েছেন বিএনপির অন্তর্কোন্দলে এই গত জাস্ট আপনার 16-17 মাসে। তার মানে আপনি যে সহিষ্ণুতা, আপনি জনগণের প্রতি সহিষ্ণুতা বা সহনশীলতা দেখানো মানে বাদ দেন, বা অন্য দলের প্রতি সহনশীলতা দেখানো আপনি রাখতে পারেন। নিজের দলের নেতাকর্মীদের যেভাবে হত্যা করা হয়েছে একটা দলে, সে দলকে কতটুকু ব্লেম আপনি দেওয়া উচিত, এবং জনগণ নাগরিকরা কতটুকু ট্রাস্ট করবে একটা অর্গানাইজেশন আকারে যে এরাই নির্বাচন করে এরা ক্ষমতাতে গিয়ে বসবে, বসে আমাদেরকে ওই অর্গানাইজেশনাল ট্রাস্টটা, ওই কনফিডেন্সটা আমার কাছে মনে হয় না নাগরিকদের আছে। যে কারণে যে জরিপগুলো উঠে আসছে, অনেকে বলেন যে এটা কনক্লুডেড যে বিএনপি আলটিমেটলি ক্ষমতাতে আসছে, কিন্তু আপনি জানেন যে বিআইজিডির যে জরিপটা হয়েছে, এখানে 12% মানুষ বলছে বিএনপিকে সাপোর্ট করে, 10% বলছে জামাতকে সাপোর্ট করে, 48% মানুষ বলছে তারা এখনো আনডিসাইডেড, এখনো সিদ্ধান্ত নেননি তারা। সুতরাং আমার কাছে যেটা মনে হয় এটা মূলত হয়েছে এই কারণে যে জনগণ আসলে শুধু আরেকটা তথাকথিত নির্বাচন দেখতে চায় না। জনগণ চায় এই 53 বছর পরে এই রাষ্ট্রের যে মালফাংশন, যেগুলো রাষ্ট্রের যে অকেজো যে সিস্টেমটা আছে সেটা পরিবর্তন, এবং যে 1400 মানুষের যে জীবন দেয়া হয়েছে, যে পঙ্গুত্ব মানুষ বরণ করেছে শুধুমাত্র একটা নির্বাচনের জন্য। পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ঢাকা সফরে একটা কথা বলতে চাই। রবিউল ভাই 12 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী আসলেন, এবং আমাদের মনে আছে যে হিনা রাব্বানী খান সবশেষে এসেছিলেন তখনকার প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে একটা অনুষ্ঠানে দাওয়াত দিতে। কিন্তু এবারের এই সফরটা, উনি যেহেতু উপপ্রধানমন্ত্রীও, বিএনপি চেয়ারপারসনের সঙ্গে তিনি বাসায় গিয়ে, যেহেতু তিনি সিনিয়র মানুষের সাথে দেখা করেছেন, জামাতের আমিরের সঙ্গে দেখা করেছেন, অন্য রাজনৈতিক দলগুলোর সঙ্গে দেখা হয়েছে, তার কথা বলেছেন, দ্বিপাক্ষিক বৈঠক করেছেন, কিন্তু তিনি বাংলাদেশের মানুষের যে স্পিরিটের জায়গা, এবং সরকারও যেটি বলছিল যে দুটো ঘটনা, একটা হচ্ছে 71-এর মানবতা বিরোধী অপরাধের জন্য ক্ষমা প্রার্থনা, এবং আরেকটা হচ্ছে ওই সময় যেহেতু অভিন্ন একটি রাষ্ট্র ছিল, আমাদের সম্পদের একটা হিসাব বাংলাদেশ ব্যাংক করেছে $4.2 বিলিয়ন। উনি বলছেন এগুলো মীমাংসিত 74-এ এবং 2000-এর দিকে কোনো এক সময় পারভেজ মোশাররফের সময়, সেটা যদিও অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা প্রত্যাখ্যান করেছেন। পাকিস্তানকে আমাদের রাজনীতিতে অনেক বড় ফ্যাক্টর হতে যাচ্ছে, অথবা ইন্ডিয়ার যে জায়গাটা ছিল আওয়ামী লীগের সময়, সেই ফাঁকা জায়গাটাকে পাকিস্তান দখল করছে কিনা? আমার কাছে তা মনে হয় না। বাংলাদেশে পাকিস্তানের কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে, সম্পর্কের কিছু উন্নতি হতে পারে, কারণ আগের সরকারের ইন্ডিয়া প্রীতিতে এমন ছিল যে ইন্ডিয়ার শর্তই ছিল ইন্ডিয়ার যারা শত্রু ভাবাপন্ন তার কারোর সাথে সম্পর্ক রাখা যাবে না, যার ফলে হয়তো পাকিস্তান এবং সাথে আওয়ামী লীগ সরকারের বা ফ্যাসিবাদী সরকারের ঘনিষ্ঠতায় হওয়ার সুযোগ হয়নি। একটা ব্যাপক দূরত্বই রাখতে হয়েছে তাদেরকে শুধুমাত্র ইন্ডিয়ার নৈকট্য পাওয়ার জন্য। এখনও তো ওই পরিস্থিতিটার পরিবর্তন হওয়ার ফলে পাকিস্তান একটা প্রতিবেশী বন্ধু রাষ্ট্র হিসেবে সম্পর্কের উন্নতি ঘটাতে চায়। বা বাংলাদেশে পাকিস্তানের কোনো এক্সেস বা বাংলাদেশ পাকিস্তানের উপর ডিপেন্ডেন্ট এরকম হওয়ার কোনো সুযোগ নেই, সেটা অর্থনীতিতে বলেন
এক পারমাণবিক অস্ত্রের যেটা হয়েছে, তা বাংলাদেশ তো আর অস্ত্রের রাজনীতিও করে না, আর বাংলাদেশ এই দক্ষিণ এশিয়ায় কর্তৃত্ব রাজনীতিও করতে চায় না, স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষা করতে চায়, এবং তার জন্য এদেশের সামর্থ্যই যথেষ্ট, এবং কূটনৈতিক যে ভারসাম্য দরকার রিজিওনাল এবং ইন্টারন্যাশনাল পলিটিক্সে, সেটা বাংলাদেশ সঠিকভাবে করছে। বাংলাদেশ তার স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার জন্য এদেশের 18 কোটি মানুষ এবং এই সরকারই যথেষ্ট, নির্বাচিত সরকারই যথেষ্ট। তবে এটা ঠিক যে পাকিস্তানের এই পররাষ্ট্রমন্ত্রী তিনি আসার পর বাংলাদেশের সব দল অথবা বর্তমান যে সরকার আছে তার সাথে দূরত্ব ঘুচিয়ে একটা সুসম্পর্ক স্থাপন করবার জন্য তার দলীয় জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করেছে, এবং বাংলাদেশের রাজনৈতিক দলগুলি, বাংলাদেশ তো এমনি জাতি হিসেবে খুব আতিথ্যপরায়ণ, যার ফলে তারা সেভাবেও সেটাকে রিসিভ করেছে। এর খুব বেশি প্রভাব পড়বে বলে আমি মনে করি না, তবে সম্পর্ক কিছুটা উন্নত হওয়ার প্রয়োজন দুই দেশ যদি উপলব্ধি করে সেটা হতে পারে। আমি একটু একটা বাক্য তার দিতেই হয়। উনি বলছেন যে মানুষ জীবন দেয়নি একটা নির্বাচনের জন্য, এটা ঠিক, মানুষ এটা পরিবর্তনও চেয়েছে, কিন্তু মানুষ একটি নতুন রাজনৈতিক দল গঠনের জন্য জীবন দেয়নি, আর নতুন রাজনৈতিক দল যেটা গঠিত হয়েছে সেটা জাতির জন্য অপরিহার্য তাও মনে করেনি, আর নতুন রাজনৈতিক দল যেভাবে সংস্কার চায় তার জন্য মানুষ জীবন দেয়নি। মানুষ জনগণের ক্ষমতায়নের জন্য জীবন দিয়েছে, মানুষ গণতন্ত্রের জন্য জীবন দিয়েছে, মানুষ জবাবদিহিমূলক একটা সরকার প্রতিষ্ঠার জন্য জীবন দিয়েছে। যে লক্ষ্যে জীবন দিয়েছে একটু দেরি হলেও আমরা সেই লক্ষ্যে এগোচ্ছি। রাজনৈতিক দলগুলির যদি সহযোগিতা থাকে এবং এই সরকার সবাই মিলে যে প্রক্রিয়া শেষ করতে চাচ্ছে, আমার মনে হয় মানুষের জীবন দিয়ে সফল হবে, কিন্তু ধৈর্য রাখতে হবে, সহযোগিতা করতে হবে, শুধু দোষারোপ করলে দায় চাপালে হবে না। সৌরভ ভাই, আপনি কি বিশেষ করে হৃদয় পরিষ্কার করতে হবে 71 প্রসঙ্গে সাংবাদিকরা প্রশ্ন করে তিনি বলছেন, এখন আসলে কি সব জিনিসকে আসলে হৃদয় পরিষ্কার করা যায়, বা 71-এর যে ইস্যু, 71-এর যে গণহত্যা, সেটা কি দেশের মানুষ চাইলেই ভুলতে পারবে? আমাদের ধারণা ছিল দীর্ঘদিন পর, দীর্ঘ 12 বছর পর, 12 বছর তো, 12 বছর পর পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বা উপপ্রধানমন্ত্রীর বাংলাদেশ সফরের দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের জোরদার উন্নয়নে গুরুত্ব পাবে, কিন্তু আমরা দেখলাম তার এখানকার সফরসূচি, কর্মসূচি, রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার ধরন দেখে যে এটি যতটা না কূটনৈতিক সফর তার চেয়ে বেশি রাজনৈতিক সফর। সুতরাং রাজনৈতিক সফরের সাফল্য এটা রাজনৈতিকভাবে বিবেচনার বিষয়। আর যে কথাটি আপনি বললেন যে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী স্বাধীনতার 54 বছর পর এসে বাংলাদেশের মানুষের হৃদয় পরিবর্তনের কথা বলছেন, পরিষ্কার করার কথা বলছেন, হৃদয় পরিষ্কার কথা বলছেন। যাই হোক, পরিষ্কার করা মানে বিশুদ্ধ করা, বা আমাদের মধ্যে তাহলে বাংলাদেশের মানুষের হৃদয়ে কোনো গোলমাল আছে সেটা শুদ্ধ করার কথা বলছেন। কিন্তু যে পাকিস্তান 71-এ গণহত্যা চাপিয়ে দিল, 30 লাখ মানুষকে হত্যা করলো, তাদের হৃদয়টা কোথায় আছে? তাদের হৃদয় পরিষ্কার করার দায়িত্ব কার? তিনি এখানে নছিহত করতে যদি এসে থাকেন, সেটি অত্যন্ত ভুল বার্তা হবে। এটি ভারতের জন্য যেমন সত্য, পাকিস্তানের জন্য সত্য, যুক্তরাষ্ট্রসহ সব দেশের জন্য সত্য। বাংলাদেশের 18 কোটি মানুষকে জ্ঞান দেওয়ার প্রয়োজন নেই অন্য কোনো দেশের প্রতিনিধির, বরং অনেক দিক থেকেই বাংলাদেশে এই গণ অভ্যুত্থান, গণ আন্দোলন, গণতন্ত্রহীনতা, তার চেয়েও পাকিস্তানের চেয়ে বাংলাদেশ ভালো আছে এটি বলতে পারে। বৈশ্বিক প্রেক্ষাপটে বাংলাদেশ অনেক ক্ষেত্রেই অনেক সূচকে পাকিস্তান থেকে এগিয়ে। যখন বিগত সরকারের আমলেও অনেকেই বলেছেন পাকিস্তানে যে বাংলাদেশের উন্নয়ন দেখার জন্য যুক্তরাজ্য বা সুইডেন যাওয়ার দরকার নেই, বাংলাদেশে এসে দেখে যান। তো সেটি পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর সেই বার্তা, সেই কথাই বলবো যে পাকিস্তানিদের কাছ থেকে বাংলাদেশের শেখার কিছু নেই, বরং বাংলাদেশেই তারা শিখে যেতে পারেন। তারা যে জাতির উপর, যে জনগোষ্ঠীর উপর গণহত্যা চালিয়েছে, তারা কিভাবে ঘুরে দাঁড়িয়েছে, তারা কিভাবে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র হিসাবে বৈশ্বিক প্রেক্ষাপটে পাকিস্তানের চেয়ে অনেক বেশি ভালো ভাবমূর্তি নিয়ে এগিয়ে যাচ্ছে। জি জি, আপনি যদি একটু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর বক্তব্যকে কিভাবে আপনারা দেখেন, সেটি প্রথম জায়গা, এবং দ্বিতীয় জায়গা হচ্ছে মুক্তিযুদ্ধ নিয়ে এনসিপির কোনো বিরোধ নাই আপনারা বলেন, কিন্তু অনেকেই লিখছেন এনসিপি কেন মুক্তিযোদ্ধা কাউকে কখনো গ্লোরিফাই করলো না। 24 অবশ্যই গর্বের জায়গা, আপনাদের অবদান, আপনারা নেতৃত্ব দিয়েছেন, কিন্তু একই সাথে মুক্তিযোদ্ধাদেরকেও
যথাযথ সম্মান বা তাদেরকে আপনাদের হিরো বানালে এনসিপির রাজনৈতিকভাবে অর্জন আরো বেশি হতো কিনা? এটা একটা, আমি বলবো যে চেষ্টা করা হয় আমাদেরকে অলওয়েজ অ্যান্টি 71 দেখানোর একটা প্রচেষ্টা আছে, বাট আপনি যদি আমাদের 24 দফা খেয়াল করেন, আমরা এখানে স্পষ্ট বলেছি যে 47, 71, 24 একই সুতোয় গাঁথা। এখানে এই জনগোষ্ঠী যারা আমরা এখানে আছি বঙ্গীয় বদ্বীপে, আমাদের রাষ্ট্র আকারে গড়ে ওঠার যে প্রথম সংগ্রাম যেটা ছিল সেটা 47-এ, সেটারই কন্টিনিউশন হচ্ছে 71, এরপরে হচ্ছে 24, এবং 3টে সালকেই আমরা একই সুতায় গাঁথি। যে এখানে আমাদের যে 71-এ যে আমাদের স্বাধীনতার ডেক্লারেশন যেটা ছিল, যে সাম্য, মানবিক মর্যাদা ও সামাজিক সুবিচার। তো আপনি যদি 24 দফাতে আর একটু খেয়াল করে দেখেন, আমরা স্পেসিফিকলি 2 জায়গায় আমরা মেনশন করেছি যে আমরা কীভাবে 71কে আমাদের জন্ম মনে করি, আর 24টা হচ্ছে আমাদের কন্টিনিউয়েশন। কিন্তু মেইন স্ট্রিম মিডিয়াই বলেন বা তথাকথিত অনেক লেখক আছেন, অনেকে যারা আলটিমেটলি ওই ন্যারেটিভটা পুশ করতে চান আমাদের উপর। আমরা একটা রাজনৈতিক দল আকারে আমাদের উদ্দেশ্য খুবই সুনির্দিষ্ট। আমরা বলেছি যে নাগরিক অধিকারটা, আমরা অনেক সময় কালচার ওয়ারে বা আইডেন্টিটি ওয়ারে শুধু থাকতে চাই না। নাগরিকের জীবন, জীবিকা, মর্যাদা এবং অধিকার, সেই সংগ্রামটা আমরা করতে চাই, এবং আমাদের যে রাষ্ট্রটা আছে, রাষ্ট্রটা আমরা এমনভাবে গড়তে চাই যাতে ওই নাগরিকের ওই অধিকারগুলো সুপ্রতিষ্ঠিত হয়। আমরা তো দেখেছি 53 বছর 54 বছরে আমাদের শুধু ইতিহাস নিয়ে আমাদের ভেতর যে দ্বন্দ্ব বা বিভেদ সৃষ্টি হয়। ইসাকদারের বক্তব্যকে কিভাবে দেখেন? আমাদের ইসাকদারের যে ব্যাপারটা, উনি আমাদেরকে বলা যে আমাদের হয়তো একটু হৃদয় পরিষ্কার করার প্রয়োজন, আমি একটু হয়তো বলবো এটা আনডিপ্লোম্যাটিক। এটা আমরা ভুল বা রং ভাবে আমরা ইন্টারপ্রেট করতেই পারি যে উনি কিভাবে ইন্টারপ্রেট করলে কি করব। তো আমার কাছে মনে হয় প্রথমে যে জিনিসটা আমাদের কাছে খেয়াল রাখতে হবে যে ব্রড যে ন্যারেটিভটা নিয়ে আসা হয়, পাকিস্তান আমাদের দেশের বাস্তবতার জন্য কতটুকু প্রাসঙ্গিক, আর ভারতের যে আধিপত্যবাদ সেটার সাথে পাকিস্তানকে কম্পেয়ার করলে কোনটা বেশি প্রাসঙ্গিক। এখন আসি যে মূল যে ডিমান্ড যেটা, এটার সাথে আমরা একমত। আমাদের দলের প্রতিনিধিরা মিস্টার দরের সাথে গিয়ে দেখা করেছেন, আমরা বলেছি যে আমাদের যে ন্যায্য হিসাব দিতে হবে, এবং আমরা এটাও বলেছি যে 71-এ যে গণহত্যা চালানো হয়েছিল সেটার ক্ষতিপূরণ বা সেটার জন্য ক্ষমা তাদের চাইতে হবে। বাট সবথেকে ইম্পর্টেন্ট যে জিনিসটা মনে রাখতে হবে যে পাকিস্তান একটা রাষ্ট্র এবং রাষ্ট্রের যে নাগরিক, আমরা নাগরিক, পিপল টু পিপল আমরা কানেকশন করতে চাই আমাদের সম্পর্কটা। ঠিক যেভাবে ভারতের নাগরিকদের সাথে আমাদের কোনো বিভেদ নেই, কিন্তু ভারতের রাষ্ট্রের তার পলিসির, তার নীতির, তার আচরণের সাথে আমাদের অনেক প্রটেস্ট বা অনেক কন্ডেমনেশন আছে। জি, অনেক ধন্যবাদ এহতেশাম হক, ধন্যবাদ সোহরাব হাসান, ধন্যবাদ শেখ রবিউল আলম। দর্শক, এই ছিল আলোচনা। ভালো থাকবেন সবাই, সঙ্গে থাকার জন্য অনেক ধন্যবাদ।